বয়স অবশ্যই, এবং আমারও শিকড়টা বাংলাদেশের সঙ্গে জড়িয়ে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে সেটা একদমই মানে ডিজায়ারেবল নয়। এখন প্রবলেম হচ্ছে আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে বলুন আর ডোমেস্টিক স্ট্যান্ডার্ডে বলুন, যেখানেই বলুন, এগুলো সব পলিটিক্যাল এজেন্ডা। কোনো না কোনো এজেন্ডা ছাড়া এইগুলো কখনো হয় না। আজকে যেটা হচ্ছে তাতে সাধারণ মানুষের, এপার বাংলার বলুন ওপার বাংলার বলুন, মানুষ তো মানুষই। একটা বাচ্চাকে যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, দুটো বাচ্চাকে আপনি ডিফাইন করতে পারবেন না কোনটা হিন্দু বাচ্চা কোনটা মুসলিম বাচ্চা। এগুলো আমরা ডিফাইন করি আমাদের এজেন্ডার উপর বেস করে। তো আজকে কেউ আমরা হিন্দু সাপোর্ট করি, কেউ আমরা মুসলিম সাপোর্ট করি, বাট এগুলো মানে যুগ যুগ ধরে রয়েছে। এটা আজকে আমরা হাইলাইট করছি, পুরোটাই আমাদের এজেন্ডা বেস। ঠিক আছে, তো আমার মনে হয় যে এটা একটা ইউএন এর ইন্টারফিয়ারেন্সের দরকার আছে, এবং এখানে একটা শান্তিপূর্ণ একটা মানে এর একটা সমাধান সূত্র খুঁজে শান্তি সেনা পাঠানো দরকার, বাংলাদেশ পাঠানো অবশ্যই দরকার আছে। তার কারণ হচ্ছে আজকে যে সরকারটা এখন কন্ট্রোল করছে বাংলাদেশকে, কোনো সরকারই নেই তো না, ইউনিসের আন্ডারে যে টিমটা যে কন্ট্রোল করছে সেটা পুরোটাই আপনার ব্যুরোক্র্যাটের টিম, এবং সেটা কখনোই সাধারণ মানুষের কথা ভেবে না। কারণ আমি নিজে ওই দেশে প্রায় 4 বছর চাকরি করে এসেছি, এবং আজকে চাকরি করেছেন। কোথায় থাকতেন আপনি? আমি ঢাকায় থাকতাম। আচ্ছা, আমি ঢাকায় থাকতাম, এবং আমি দেখছি আজকে 160 টাকা দিয়ে তারা পেঁয়াজ কিনছে। তাও তো ভারতবর্ষ থেকে যাচ্ছে, ভারতবর্ষ থেকে যে পরিমাণ যাচ্ছে সেটা অনেক কম যাচ্ছে। ঠিক আছে, তো আমার মতে এই যে পলিটিক্যাল ওয়ারটা, আর এই ওয়ারটা শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ নয়, এর ভেতরে আপনার গ্লোবাল অনেক রিসোর্সেস অ্যাড আছে। কারণ একটা মানি ফ্লো না হলে এই ধরনের আপনার মুভমেন্ট কিন্তু হয় না। ছাত্রলীগ বাংলাদেশে অনেক স্ট্রং, আমি 4 বছরে দেখে এসেছি, কিন্তু ছাত্রলীগের এজেন্ডা অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তারা শুধু একটাই জিনিস চায় যে রাস্তাটা যখন আমরা চলবো, জীবনের রাস্তাটা, সেটাতে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়, কোনো পলিটিক্স যেন সে রাস্তাটাকে নোংরা করতে না পারে। এটা হচ্ছে তাদের বেসিক এজেন্ডা। এবারে যে পয়সা করি এখানে ইনফিউজ করা হয়েছে এই মানে ব্রেকআউটটাকে কন্ডাক্ট করানোর জন্য, এখানে বাংলাদেশের আভ্যন্তরীণ নয়, এখানে বাইরের শক্তি। ওখানে তো হিন্দুদের কাটছে, এটা হিন্দুদের কাটানো হচ্ছে। আগে কাটানো হতো না, আগে কাটানো হতো না। এত কমে গেল কি করে? 33 থেকে 7% নিচে নেমে গেছে। এটা নেমে গেছে, তার কারণ হচ্ছে প্রচুর লোক এখানে চলে এসছে। আপনার কেন চলে এসছে? ওখানে নিশ্চয়ই কিছু ছিল। দেখুন, আবার কথা আমি আপনাকে বলছি, এখানে যে সমস্ত পরিবার, ধরুন আমরা তো পুরো পরিবারটাই চলে এসেছিলাম এখানে। এবার যারা ধরুন আসতে পারেনি, এখনো বেড়ার এপারে কিন্তু অনেক পরিবারের অর্ধেক অংশ এখানে রয়েছে। এবার ধরুন আপনি বলুন এমপ্লয়মেন্টের সুবিধা অবশ্যই ওখানকার থেকে এখানে অনেক বেশি। তারপরে আমাদের পলিটিক্যাল এজেন্ডার জন্য অনেক লোককে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, যেগুলো আপনি টোটালটাই আপনার নয়, মানে এইসব যে কোনো কারণই হোক। আমি ধরুন, আপনি কোথায় থাকেন? সল্টলেকে থাকেন আপনি সল্টলেক ছেড়ে আপনার জমি ছেড়ে আপনি চলে যাবেন, নিশ্চয়ই কোনো কারণে যাবেন। কেবলমাত্র চাকরির জন্য যাচ্ছেন, চাকরির জন্য আপনি যেতে পারেন একজন, কিন্তু সেটা পার্সেন্টেজ তো এত হতে পারে না। তাহলে অন্য কেউ তাড়াচ্ছে আপনাকে, সেজন্য পালাতে বাধ্য হচ্ছেন। অবশ্যই একটা প্রক্রিয়া তো ওখানে হচ্ছে, যেখানে দখলদারির একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে। ধারাবাহিক প্রক্রিয়া এদিকেও আছে। এখন যেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে গত কিছুদিন ধরে এমন একটা দিন নেই যে হিন্দু মন্দির ধ্বংসের খবর আসছে না। কালকেই, গতকাল, আপনি তো জানেন, খবর দেখেন, টিভি দেখেন, মন্দির ভেঙে দিচ্ছে। এখন তো নতুন ছক করছে ওরা, যে ছকটা ডাকাতি ডিক্লেয়ার করে ওটাকে মন্দিরগুলোকে ভাঙা। হ্যাঁ, এগুলো তো মানে বিজ্ঞান সম্মত হবে হিন্দু নিধন, এইটা তো অবশ্যই আছে। কিন্তু এই ব্রেকআউটের আগের থেকে আমি আপনাকে বলি, যেহেতু সল্টলেকে আমরা বহু পুরনো বাসিন্দা, আপনি জিডি আইল্যান্ডের পেছন দিকে যান, ওখানে গিয়ে দেখুন অলরেডি প্রচুর বাংলাদেশি এবং রোহিঙ্গা ওখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এটা কিন্তু আজকের নয়। এই যে মানে ইনকামিং যে রিসোর্সেস, এটা কিন্তু আপনি বনগাঁ চত্বর থেকে, কারণ আমি যাই, আমার কাজের সূত্রে আমাকে যেতে হয় বিভিন্ন জায়গাতে। আমি বারাসাতের ওদিকে যাই, আমি দেখি বেনামি প্রচুর সম্পত্তি বানানো হয়েছে। এখানকার লোকাল মানুষের নামে সম্পত্তি কিনে, তাকে মাসোহারা একটা টাকা দিয়ে তার নামে সম্পত্তি কিনে এখানে বানানো। এগুলো আজকের ডেটে মানে বহু বছর ধরে চলে আসছে। আজকে যেহেতু একটা ইস্যু হয়েছে, আমাদের চোখে বেশি করে পড়ছে। বাট ওখানে দীর্ঘদিন ধরে এটা চলছে। ওখানে হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদের উপর মারপিট চলছে, এখানে অনুপ্রবেশ চলছে, মানে একটা যাতা অবস্থা, এটা ম্যাসাকার অবস্থা চলছে। আজকে এটা হাইলাইট হচ্ছে কারণ এটা টোটাল একটা এজেন্ডা। এবার ওরা মুখ খুলে বলে দিয়েছে যে আমরা মেরেই দেবো। হ্যাঁ, এবার দেখুন, এটা করে আসছিল চুপচাপ, আর এখন বলে করছে। কারণ এখন তাছাড়া আর ওয়ে ফরওয়ার্ড কিছু নেই এই মুহূর্তে। কারণ এই মুহূর্তে যদি কেউ একটা ইন্টারফেয়ারেন্স না করে, ওই দেশটা যে সাধারণ মানুষ, তাদের মানে প্রবল ক্ষতি হচ্ছে। আমি হিন্দু মুসলিম আলাদা করে বলি, মানুষের কথা বলছি। মানে যারা করছে তাদেরকে দিয়ে করানো হচ্ছে, এবং যারা এটার জন্য মানে
ক্ষতি হচ্ছে যাদের, তাদের বিশাল ক্ষতি। মানে একটা দরকার বলছে এবার বাংলাদেশে অনেক হয়েছে আর নয়, এবার একটা বিষয় দরকার। আমি কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, আপনারাও এখানে আছেন, একটা কথা বলছি, যাদের সঙ্গে কথা বললাম তারা বলছে অনেক হয়েছে, এবার সরকার ব্যবস্থা নিক। বাংলাদেশে অনেক দিন ধরে হিন্দু নিধন চলছে, এবার এতবার কিসের এতবার? দেখুন, আমাদের ভারতবর্ষটা তো আশেপাশে আমাদের যে প্রতিবেশী যে দেশগুলো আছে সেইভাবে সেই চোখে দেখলে হবে না। ভারতবর্ষের আজকের মানে বিগত গভর্নমেন্ট যারা ছিল, তারপরে এই গভর্নমেন্ট আসার পরে ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছে, আজকের অর্থনীতির দিক দিয়ে বলুন, সামরিক দিক দিয়ে বলুন, আজকের সবাইকে সেইভাবে ভেবেচিন্তে কথা বলতে হবে ভারতবর্ষের এগেনস্টে কথা বলতে গেলে, এবং ভারতবর্ষকে সেইভাবেই চলতে হবে। যদি এখন একটা পররাষ্ট্র নীতি, সেখানে আমরা এখানে বসে আমরা এইটুকু ভেবে নিতে পারি না যে আমাদের ওখানে যে সংখ্যালঘু, ওখানে যারা সংখ্যালঘু আছে, আমাদের হিন্দু ভাইদের উপরে যেগুলো যে সমস্ত অত্যাচার চলছে, সেগুলো আমরা এখান থেকে বসে কিছু করতে পারবো না, সেটা আমাদের গভর্নমেন্টকেই নিতে হবে। এবং সেই গভর্নমেন্টকে নেওয়ার জন্য আজকের এটাও তো ভাবতে হবে যে আজকের 1947 সালের পর থেকে দিনে দিনে বাংলাদেশ এবং পাকিস্তানে যেভাবে হিন্দু পার্সেন্টেজ যেভাবে কমতে শুরু করেছে, আজকে দেখা যাচ্ছে পাকিস্তানে 1% আছে, বাংলাদেশে 7 to 8% এখন আছে। তো সেই অনুযায়ী আজকের আমাদের ভারতবর্ষে 140 কোটির মধ্যে দেখা যাচ্ছে ওদের 30 কোটি মুসলিম। ডাটা আলাদা কথা, কিন্তু যেটা কথা হচ্ছে প্রতিদিন আমি গতকাল যে একটা জিনিস দেখলাম, গত সোমবার থেকে শুরু হয়েছে, ভারত নিজের সীমান্তে বেড়া দিচ্ছে, তার কাটার বেড়া নিজের সীমান্তে। বিজেপি বলছে কেন দিচ্ছ? এবার ভারতের বাহিনীর সঙ্গে ভারতের যারা নাগরিক, গ্রামীণ যারা সাধারণ মানুষ, তারা চিৎকার করতে শুরু করেছে, মানে আমার জমিতে আমি বেড়া দেবো, তোর ওরা বাধা দেবার তুমি কে? মানে একটা দুপক্ষের মধ্যে যে জায়গাটায় পৌঁছেছে এখন, মানে এত ওদের বারপটটা কি করে হলো, এত ফুটানিটাই হলো কি করে? বাংলাদেশ তো ভারত তৈরি করেছে। এটার একটা ওরা এই মুহূর্তে যে ফরেন পলিসিটা নিয়েছে, যে ওরা কোনো পলিসি আছে নাকি? না, পলিসি না, এই মুহূর্তে ওরা যে এটা নিয়ে রাস্তায় হাঁটতে চাইছে, যে ভারতবর্ষকে কোন রকম ভাবে উত্তপ্ত করে একটা বিশ্বের কাছে এরকম একটা হেয় প্রতিপন্ন করতে চাইছে যে আমরা আমাদের আজকের ছোট দেশ, একটা বৃহৎ একটা দেশ আমাদের উপরে আজকে আক্রমণ করছে, এই রকম একটা ছবি তুলে আনতে চাইছে। কিন্তু ভারতবর্ষকে তো সেভাবে খুব সমঝে চলতে হবে। কিন্তু এটাও তো দেখতে হবে যে ওখানে যে সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা আছে, তাদের উপরে যে নির্যাতনটা হচ্ছে, সেটাও আমাদের ভারত সরকারকে সমানভাবে গুরুত্বটা দিতে হবে। এবং কিভাবে এর শেষটাকে আজকের আমরা দেখুন, এই যে বাংলাদেশটাকে এবং ওই পাশে পাকিস্তানকে আমাদের যেভাবে আমাদের ভারতবর্ষে ডিস্টারবেন্স তৈরি করছে, এতদিন যে হাসিনা সরকার ছিল সেই চিন্তাটা করতে হতো না। কিন্তু আজকের এই উপদেষ্টা মন্ডলী যেটা এসছে, সেটা ওদের পূর্ব পরিকল্পিত। লাল রঙের জামা পরা আছে, চকচক করছে, একটু দাঁড়ান আপনার, কিন্তু মানে সবার থেকে নজরটা আপনার দিকে চলে এলো ফট করে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম বাংলাদেশ নিয়ে, ওখানে তো লাল সতর্কতা চলছে। বাংলাদেশ কোটি, বাংলাদেশ না বাংলাদেশ কোনটা বলছেন?